নমস্কার এই ব্লগে সবাইকে। আপনারা যারা এই চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, বিগত কয়েক মাসের মধ্যে আমরা জানি আমাদের আন্তর্জাতিক জগতে বা আন্তর্জাতিক দুনিয়ায় বিশাল পরিবর্তন ঘটেছে। এক ভারতের পাশে তার সবথেকে নিকটতম যে দেশ, তার নাম ছিল বাংলাদেশ। তো সেই বাংলাদেশে সেখানকার এক অত্যাধুনিক এবং বলা যেতে পারে গণবিপ্লবী আন্দোলনের ফলে সেই বাংলাদেশে এক গণ অভ্যুত্থান ঘটেছে। সেই গণ অভ্যুত্থানের ফলে সেখানকার যে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তো ওনার পদত্যাগ হয়েছে। তো এই পদত্যাগটা ছিল মূলত যে কারণগুলোর জন্যে বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে, সেগুলো তার উপরে যে দোষারোপগুলো ছিল সেগুলো হলো তিনি ছিলেন অত্যন্ত স্বৈরা শাসক। তিনি তার বিরুদ্ধে কোনো কথা বলতে দিতেন না। দেশের অর্থনীতিকে তিনি ডুবিয়ে দিয়েছেন। বিভিন্ন দেশের আরও বিভিন্ন যে আইন শৃঙ্খলা সেগুলো সব নিজের কন্ট্রোলে রেখেছেন। তিনি ইচ্ছা মতো যাকে খুশি তাকে শাস্তি দিচ্ছেন, যাকে খুশি তাকে ছেড়ে দিচ্ছেন, যাকে চাইছেন তাকে সিংহাসনে বসাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন এবং দেশটা একবারে নৈরাজ্যে পরিণত করেছে। এই যে উক্তি, এগুলো হচ্ছে বাংলাদেশের অপোজিশন পার্টি, বিশেষ করে বিএনপি অ্যান্ড জামায়াতে ইসলাম, এইসব পার্টি এবং তাদের কর্মকর্তাদের এই অপবাদ শেখ হাসিনার নামে। তো আমার যে মেন কোশ্চেনটা হচ্ছে, বাংলাদেশ কি পেল এই যে গণ অভ্যুত্থান বা শেখ হাসিনার যে পদত্যাগ হলো, এর ফলে বাংলাদেশ কি পেল? বাংলাদেশ কি একটা সুষ্ঠু স্বাভাবিক একটা অর্থনৈতিক দিক থেকে সুকাঠামো একটা দেশ পেল? তো কী পেল আজকে আমরা এই ভিডিওতে সেটা বিশ্লেষণ করব। শেখ হাসিনার পদত্যাগের ফলে বাংলাদেশের জনগণ যে বাংলাদেশটা পেল, সেই বাংলাদেশটা হলো একটা চরম নৈরাজ্যপূর্ণ বাংলাদেশ। অন্যদিকে দেশের অর্থনীতি একবারে যেটা ঘোড়ার মতো টকবক করে ছুটছিল, সেটা একদম কচ্ছপের গতিতে মুখ থুবড়ে পড়ে গেল। দেশের অর্থনীতি ধ্বংস হলো। ফলে বিদেশিদের কাছ থেকে বা বিদেশি দেশের কাছ থেকে আজ হাত পাততে হচ্ছে। দেশের যে বিভিন্ন শিল্প কারখানা, যে শিল্প বস্ত্র শিল্পের জন্য সারা বাংলাদেশ সারা বিশ্বের কাছে অতি মূল্যবান ছিল এবং এক নামে সবাই চিনত, সেই বাংলাদেশ সেই শিল্প কারখানা আজ ধ্বংস ও বন্ধ হয়ে আছে এবং ধ্বংসের পথে। ক্রমশ কত যে কারখানা যে ধ্বংসের মুখে এবং ঋণের জালে জর্জরিত হয়ে গেছে, তার কোনো হিসাব নিকাশ নেই। দীর্ঘ কয়েক মাস ধরে সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে। তাদের যে শ্রমিকরা, তাদের মালিকরা এখন তাদের যে অপচয় হচ্ছে অর্থের, সেই যে অপচয়ের ফলে বাংলাদেশের যে শিল্প কারখানা সেগুলো এবং শ্রমিক, তাদের জীবনযাপন প্রায় এক দুঃসাধ্য হয়ে উঠেছে এবং কারখানা তো প্রায় ধ্বংসের মুখে চলে গেছে। ফলে দেশের শিল্প কারখানা একদম শেষ। তারপরে প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস হয়েছে, মানে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যা পারে যা তা করে যাচ্ছে। রাত দিন বাড়ি লোকের মানুষের কোনো সুরক্ষা নেই। বাড়িতে যখন তখন ডাকাতি পড়ে যাচ্ছে, রাতে সব রাত জেগে পাহারা দিতে হচ্ছে। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরে কি হয়েছে, দেশের রাষ্ট্রীয় যে সম্পদ সেগুলো এক এক করে গুনে গুনে ধ্বংস করা হয়েছে। যেমন বিভিন্নভাবে আগুন লাগিয়ে ভাঙচুর করা হয়েছে। যেমন মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, যেগুলো পাবলিক প্রপার্টি ছিল বা সরকারি সম্পদ।
তারপরে কি করা হয়েছে, গণভবন ভাঙচুর করা হয়েছে। আরও কিছু আমরা দেখে নিই যে শেখ হাসিনার পদত্যাগের ফলে বাংলাদেশ যে মানুষ চেয়েছিল তা কি চেয়েছিল আর কি পেল। মানুষজন রাতে ঘুমোতে পারছে না। কেন ঘুমোতে পারছে না? কারণ তাদের বাড়ির ডাকাত হওয়ার ভয়ে তারা সব রাত জেগে বাড়ি পাহারা দিতে হচ্ছে, পাড়া পাহারা দিতে হচ্ছে, শহর পাহারা দিতে হচ্ছে। কেন না, ঘুমিয়ে পড়লেই যেখানে সেখানে ডাকাত পড়তে পারে। তারপরে কি হচ্ছে, দেশে ভয়ঙ্কর বিদ্যুতের ঘাটতি, লোডশেডিং চলছে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। কেন লোডশেডিং চলছে? এর আগে তো এরকম চলতো না। যখন শেখ হাসিনা যখন শাসন কার্যে ছিল তখন তো এরকম ভয়ঙ্কর লোডশেডিং হতো না। কেন এরকম হচ্ছে? তো এর কারণ হচ্ছে দেশের যে বিদ্যুৎ কারখানা বা যেখানে বিদ্যুৎ উৎপাদন হতো বা যেখান থেকে বিদ্যুৎ নেওয়া হতো সবই এখন ধ্বংসের পথে, সবই এখন লুটপাট হয়ে গেছে। তো আর কি হয়েছে, যার ফলে বিদ্যুতের উৎপাদন হচ্ছে না, বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটাও প্রায় বন্ধের মুখে রয়েছে দীর্ঘ কয়েক মাস ধরে। শুধু এখন চলছে গণ অভ্যুত্থান আর চলছে প্রতিবাদ আন্দোলন, এইসবের মধ্যে দিয়ে দিন যাচ্ছে। স্কুলের পরীক্ষা বন্ধ, কলেজের পরীক্ষা বন্ধ, এখন চলছে গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের ফলে সবাই স্বাধীনতা পাচ্ছে, কিন্তু ধ্বংস হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা এবং ছোট ছোট শিশু এবং শিশুদের যে ভবিষ্যৎ সেটা। আর কি হয়েছে, দেশের স্কুল কলেজ বিভিন্ন জায়গায় এখন সেখানে তৈরি হয়েছে প্রতিবাদের আখড়া, সেখানে জঙ্গি ফ্যাক্টরি তৈরি হচ্ছে এবং প্রতিবাদী তৈরি হচ্ছে। ফলে দেশের যে বিশেষ বিশেষ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়, সেখানে আস্তে আস্তে করে কি হচ্ছে, জঙ্গি বাহিনী বা জঙ্গি মতবাদের সৃষ্টি হচ্ছে। এবং সেগুলো আগে ছিল যেগুলো চাপা অবস্থায় ছিল জঙ্গি মতবাদ বাহিনী, সেগুলো এখন আরও মাথা চাড়া দিয়ে উঠছে। তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, যে বাংলাদেশের মানুষ চেয়েছিল যে শেখ হাসিনার পদত্যাগ করানোর পর বাংলাদেশ একটা সুগঠিত সুরাজ্য গড়ে উঠবে, কিন্তু সেটা আর হলো না, হয়ে উঠলো একটা নৈরাজ্য। এবং তার নৈরাজ্যের মধ্যে কি কি ঘটছে সেটা আমরা প্রমাণ পেলাম। আর এই প্রমাণ থেকে কি পেলাম, যে বাংলাদেশ মানুষ বেশিরভাগ ইসলামপন্থী। ইসলামপন্থী মানুষরা কি চায়, তাদের দেশে শরিয়া শাসন। তো শরিয়া শাসন যে চায় তার একটা প্রধান লক্ষ্য হচ্ছে সে দেশে শরিয়া শাসনে, সেই দেশে কোনো মুসলিম শাসন বা শরিয়া শাসন, সেই দেশে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠিত হয় না। তো বাংলাদেশি যতই গণতান্ত্রিক হতে চায় বা গণতান্ত্রিক বলে সোশ্যাল মিডিয়ায় চিল্লাচিল্লি করে, কিন্তু তারা গণতান্ত্রিক রাষ্ট্র চায় না। তাদের কমসে কম তাদের যে আচরণে সেটা বলে না যে তারা গণতান্ত্রিক হতে চায়। এবং এই যে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, ছাত্রদের মাথায় হাত দিয়ে বা ছাত্রদের কাঁধে বন্দুক রেখে গুলি চালানো হয়েছে, ছাত্ররা বুঝতেই পারেনি যে তাদের সাথে কী ঘটে গেছে। ছাত্ররা মারা গেছে এবং পিছনে কি হয়েছে, একটা নির্দিষ্ট গোষ্ঠীর জনগোষ্ঠী তাদের যে কাজ তারা সেটা সম্পন্ন করেছে। যেমন তাদের সাপও মরে গেছে, লাঠিও ভাঙেনি। যেমন ছাত্রদের কাঁধে বন্দুক রেখে গুলি চালিয়েছে জামাত ইসলামী পার্টি এবং বিএনপি পার্টির কর্মকর্তারা, তারা ডাইরেক্ট গুলি না চালিয়ে এই ছাত্রদের হাত দিয়ে তারা গুলি চালিয়েছে। এবং দেশের নামে, ভবিষ্যতের নামে, কোটা আন্দোলনের নামে, জবের নামে মানুষকে বোকা বানিয়ে দেশটাকে এই অপোজিশন পার্টির নেতারা একটা চরম নৈরাজ্যে বা মৌলবাদী বাহিনী যারা মাথা চাড়া দিয়ে উঠেছে, যারা এতদিন শেখ হাসিনার কারণে দমে ছিল, তারা এখন বাংলাদেশটাকে একটা তাদের গ্রাসে পরিণত করেছে এবং তারা আস্তে আস্তে করে গেলা শুরু করেছে। এবং সেই গেলাটা ক্রমশ প্রায় বুক পর্যন্ত এসে গেছে, এবার মাথাটুকু গেলা বাকি আছে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।